আপনি কি জানেন বছরের এমন দুটি দিন আছে যে দুদিন হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়, অর্থাৎ প্রচুর মানুষের হার্ট অ্যাটাক হয়? শুনে আশ্চর্য হচ্ছেন? বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেডিকেল রিসার্চ কিন্তু এই ব্যাপারটা অনেকটাই প্রমাণ করেছে যে বছরে এমন দুটি দিন আছে যে দুদিন বাকি দিনগুলোর তুলনায় হার্ট অ্যাটাক নিয়ে মানুষ যারা হসপিটালে আসছেন তাদের সংখ্যাটা অনেক অনেক বেড়ে যায়। কি ভাবছেন কোন দিন? 25 ডিসেম্বর বা 25শে ডিসেম্বরের পরের দিন, অর্থাৎ 26 ডিসেম্বর, এটি হচ্ছে প্রথম, এবং সেকেন্ড দিনটি হচ্ছে 1 জানুয়ারি অর্থাৎ 31 ডিসেম্বরের পরের দিন। ভাবছেন কেন, কি করে? এর পিছনে বিভিন্ন রকম হাইপোথিসিস রয়েছে। রিসার্চাররা মনে করেন খুব ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে ইমোশনাল অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায় এই 25 তারিখ আর এই 31 ডিসেম্বর, 25 অ্যান্ড 31 ডিসেম্বর। এর সঙ্গে যোগ হয় খুব হাই অ্যামাউন্ট অফ অ্যালকোহল কনজামশন, অর্থাৎ মদ্যপান। কিন্তু থার্ড ফ্যাক্টরটা, যেটা কিনা ইকুয়ালি ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা অতটা গুরুত্ব দিই না, সেটা হচ্ছে খাবার। এই দুদিনের খাবার কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি অ্যামাউন্টেই হয় না, বিশেষ কিছু খাবার দাবার এই দুদিন থাকে। এবং রিসার্চে দেখা গেছে যে কিছু খাবার আছে যেগুলো কনজিউম করার মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় 4 গুণ বেড়ে যেতে পারে। কি আশ্চর্য হচ্ছেন? নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে। আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আলোচনা করব এরকম 5টি খাবার নিয়ে যেগুলো কিনা খাবার পর, অর্থাৎ কনজিউম করার পর আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। এবং আমি আপনাদের এটাও অ্যাডভাইস করব এই ধরনের খাবারগুলো থেকে দূরে থাকতে। একান্তই যদি আপনার এই ধরনের খাবারগুলো খুব ফেভারিট অথবা প্রিয় খাবার হয়ে থাকে, তাহলে কিভাবে এর অল্টারনেটিভ হিসাবে এই খাবারগুলো আপনি একটু মডিফিকেশন করে খেতে পারেন, যাতে আপনার এই সাংঘাতিক কনসিকুয়েন্স, অর্থাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনা যে বেড়ে যাওয়ার পসিবিলিটি, সেখান থেকে আপনার বাঁচোয়া হয়। তাহলে শুরু করা যাক আজকের এই ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি। 5টি এরকম খাবার নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথম যে খাবারটি এই চেকলিস্টে আসবে, গুরুত্বের বিচারে কিন্তু যত আমি পরের দিকের খাবারগুলো বলবো তাদের গুরুত্ব অনেক বেশি। তাহলে 5 নম্বরে যদি আমি শুরু করি, তাহলে 5 নম্বরে আসবে যে ক্যান জুস। ক্যান জুস আমাদের এই বিভিন্ন শপিং মল, সুপার মার্কেটের দৌলতে প্রায় বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই ক্যান জুস কিন্তু আপনার হার্টের জন্য মোটেও ভালো জিনিস নয়। কেন? যদি একটু আমরা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করি, তাহলে এই ক্যান জুসে থাকে অনেক বেশি পরিমাণ সল্ট। সল্ট মানে লবণ। এবং এই সল্টের খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে সোডিয়াম। তার মানে বেসিক্যালি এইগুলো তো রয়েছে প্রচুর পরিমাণ সোডিয়াম। কেন সল্ট দেওয়া হয়? অনেকটা প্রিজারভেটিভের কারণে। কারণ এগুলোতে যে জুসটা থাকছে সেটাকে প্রিজার্ভ করার জন্য খুব হাই কন্টেন্টে সল্ট দেওয়া থাকে। আপনি জানলে অবাক হবেন, এখানে এতটাই বেশি সল্ট থাকে। এই সল্ট যদি আপনি কনজিউম করেন, তার উইদিন নেক্সট 30 মিনিটস, অর্থাৎ আধ ঘন্টায় আপনার শরীরে যে ধমনীগুলো আছে সেগুলোর ভ্যাসোডাইলেটেশন বা প্রসারিত হওয়ার ক্ষমতা অনেক কমে যায়। অর্থাৎ সেগুলোটা কিছুটা ভ্যাসোকনস্ট্রিক্টেড অবস্থায় থাকে। তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন কিন্তু একটা হার্ট অ্যাটাক প্রেসিপিটেট করার খুব ইম্পর্টেন্ট কারণ। আর কি থাকে এই ধরনের যে ক্যান জুসগুলোতে? এই সল্ট ছাড়াও এখানে থাকে কিছু প্রিজারভেটিভ, কিছু একটা অ্যারোমেটিক এজেন্ট, অর্থাৎ গন্ধ হওয়ার যে ভালো সুগন্ধ হওয়ার এক কিছু বস্তু, এবং অনেক সময় অ্যান্টি ফোমিং এজেন্ট থাকে, যেগুলোতেও কিন্তু এই যে হার্টের থেকে সমস্যা সেগুলো একটা তৈরি করার পসিবিলিটি বা ক্যাপাবিলিটি থাকে। 2012 সালে হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথে একটি ইন্টারেস্টিং ক্লিনিক্যাল স্টাডি করা হয়েছিল। এতে কি হয়েছিল যে একদল মানুষকে দেওয়া হয়েছিল এই ক্যান্ড জুস, আরেক দল মানুষকে দেওয়া হয়েছিল ফ্রেশলি প্রিপেয়ার্ড জুস। তারপর তাদের ইউরিন অ্যানালিসিস করে দেখা হয়েছিল একটি পার্টিকুলার কম্পোনেন্ট, যেটাকে আমরা বলি বিসফেনল এ বা বিপিএ।
যারা ক্যান্ড জুস কনজিউম করেছিল তাদের এই ইউরিনে বিসফেনল এ বা বিপি এর পরিমাণ প্রায় 1000% রাইজ হয়েছিল। তার মানে এই বিসফেনল এ বা বিপিএ এটা কি করে? এটা কিন্তু কিছুটা আমাদের শরীরে যে এন্ডোক্রিনাল ডিসরাপশন করে, অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স করে, এটা এমনভাবে করে যেটা ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে এবং আমাদের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করতে পারে, যার ফলস্বরূপ হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। তাহলে কি সলিউশন? জুস খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু জুস আপনি খান। আমি সলিউশন হিসাবে এটাই বলবো, প্লিজ অ্যাভয়েড ক্যান্ড জুস। আপনি বাড়িতে তৈরি করুন, ফলমূল কিনে নিয়ে আসুন, ভেজিটেবল কিনে নিয়ে আসুন, এবং বাড়িতে জুস তৈরি করা খুব একটা বিশাল একটা কঠিন কাজ নয়, আপনি তৈরি করতে পারবেন। এবং এই বাড়িতে তৈরি করা ফ্রেশ জুস কিন্তু কম্পেয়ার টু ক্যান জুস অনেক অনেক ভালো, এবং এই যে রিস্ক এই ক্যান জুসের আছে সেটা কিন্তু এটাতে থাকবে না। এরপরের খাবার যেটি হার্ট অ্যাটাকের সঙ্গে রিলেট করা হয়, অর্থাৎ 4 নম্বর আমাদের লিস্টে, সেটি হচ্ছে ক্রিমি পাস্তা। পাস্তা আমরা জানি ইটালিয়ান খাবার, কিন্তু গ্লোবালাইজেশনের যে ফল হিসাবে আমরা কিন্তু আমাদের দোরগোড়ায় এখন পাস্তা পেয়ে যাই, আমাদের খাবারের তালিকাতেও পাস্তা ঢুকে পড়েছে। এবং ক্রিমি পাস্তা আমরা জানি পাস্তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা কি থেকে তৈরি হয়, মোস্টলি ধরুন ময়দা বা ফ্লাওয়ার, রিফাইন্ড ফ্লাওয়ার থেকে তৈরি হয়। আর 2 নম্বরটা হচ্ছে তার মধ্যে যে তেলটা থাকে। একটু আমরা অ্যানালাইজ করি, এই যে ফ্লাওয়ার বা ময়দা এটা কিন্তু একটা রিফাইন্ড কার্বোহাইড্রেট। রিফাইন্ড কার্বোহাইড্রেট নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি, কি এফেক্টের কার্ডিওভাস্কুলার সিস্টেমে হতে পারে, সেটা যদি আপনি দেখতে চান প্লিজ গো থ্রু মাই ভিডিও। তাহলে এই যে ফ্লাওয়ার বা এই রিফাইন্ড কার্বোহাইড্রেট যেটা কিনা বেসিক ইনগ্রেডিয়েন্ট এই পাস্তার, সেটা কিন্তু খেলে পরে এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি, অর্থাৎ আপনি কনজিউম করার পর শরীরে যে ব্লাড সুগারের মাত্রা হু করে বেড়ে যাবে। তার ফলস্বরূপ তৈরি হবে বিভিন্ন গ্লাইকেটেড প্রোডাক্ট বা অ্যাডভান্স গ্লাইকোসাইলেটেড এন্ড প্রোডাক্ট, AGEs। এইগুলো কিন্তু ডিরেক্টলি একদম রিলেট করে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসের সঙ্গে, অর্থাৎ অ্যাক্সেলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। আপনি এমন হচ্ছে যেন আপনি অ্যাজ ইফ ওইগুলো খাওয়ার পরে আপনার ডায়াবেটিক একজন ইন্ডিভিজুয়ালের মতন আপনি বিহেভ করছেন, যদিও আপনার সুগার লেভেল কিন্তু বেশি নয়, কিন্তু ওই খাওয়ার পর কিছু সময়ের জন্য আপনি একজন সুগারের রুগী হয়ে যাচ্ছেন, এবং এমন একজন সুগারের রুগী যার কোনো ওষুধপত্র চলে না সুগারের প্রোটেকশনের জন্য। তার ফলস্বরূপ এই গ্লাইকেটেড প্রোডাক্টগুলো কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকম কন্টিনিউয়াস ইনফ্লামেশন তৈরি করতে পারে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা অ্যাক্সেলারেট করতে পারে। শুধু তাই নয়, পাস্তার যে সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট খুব কমনলি ভেজিটেবল অয়েলস যেগুলো ইউজ করা হয়, এর মধ্যে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারবো যে সয়াবিন অয়েল অনেক সময় দেওয়া হয়, কর্ন অয়েল দেওয়া হয়, ক্যানোলা অয়েল দেওয়া হয়। এগুলো কিন্তু সবকটাই খুব আনস্টেবল অয়েল, অর্থাৎ হাই টেম্পারেচারে যদি এগুলোকে আমরা কুক করি এরা খুব ইজিলি অক্সিডাইজড হয়ে যায়, এবং যে কোনো অক্সিডাইজড অয়েল কিন্তু আপনার শরীরের জন্য মোটেও ভালো না, কারণ তার মধ্যে রয়েছে ট্রান্স ফ্যাট। তাহলে সেদিক থেকেও এই যে অয়েলগুলো তারাও কিন্তু আমাদের শরীরে অ্যাথেরোস্ক্লেরোসিস অনেক অ্যাক্সেলারেট করে দিতে পারে, যার ফলস্বরূপ আপনার একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েই যাচ্ছে। আর অনেক সময় আমরা পাস্তা হয়তো খেলাম না, কিন্তু এর একটা খুব কমন কাউন্টার পার্ট আছে যেটা কিনা ইটালি থেকে সোজা আমরা যদি চীন দেশে চলে আসি, চীন দেশ থেকে আমাদের দেশে আমদানি হয়েছে চাউমিন, চাও বিভিন্ন নামে আমরা খাই। যদি ভালো রেস্টুরেন্টে খান বা ভালো জায়গা থেকে খান তাহলে আলাদা, কিন্তু স্ট্রিট ফুড হিসাবে যদি আপনি খাচ্ছেন তাহলে কিন্তু অনেক সময় এর মধ্যে একটা জিনিস দেওয়া থাকে যেটা আমরা বলি অ্যাজিনোমোটো। এই অ্যাজিনোমোটো বা মনোসোডিয়াম গ্লুটামেট বা MSG, এটা কিন্তু একটা কম্পোনেন্ট যেটা কিনা ফ্লেভারিং এজেন্ট হিসাবে টেস্ট ইনক্রিজ করবার জন্য এই ধরনের খাবারে মেশানো হয়ে থাকে, যেটা কিনা কখনো কখনো পাস্তাতেও দেওয়া হয়। আমাদের দেশে জিনিসটা একেবারেই রেগুলেটেড না, এর আমদানি হয়েছিল চীন দেশ থেকে, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই অ্যাজিনোমোটো বা এই যে মনোসোডিয়াম গ্লুটামেট এটা কিন্তু চীন এবং জাপানে কমপ্লিটলি ব্যান্ড হয়ে গেছে।
আমাদের দেশে কিন্তু সেরকম কোনো রেগুলেশন নেই। স্টিল আপনি যদি চান ইন্টারনেটে সার্চ করুন, আপনি এটা অর্ডার দিতে পারবেন, আপনার বাড়িতে আমদানি করতে পারবেন। কিন্তু বিভিন্ন রিসার্চে দেখা গেছে এই যে এজেন্ট মোনোসোডিয়াম গ্লুটামেট, এটা কিন্তু এর বিভিন্ন রকম সাইড এফেক্ট, বিভিন্ন রকম প্রবলেম আপনার শরীরে আছে। নট অনলি ইট ক্যান বি আ কার্সিনোজেন, আপনার ইউরোলজিক্যাল সমস্যা করতে পারে, আপনার পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল ডিসফাংশন করতে পারে, এবং এর সঙ্গে কিন্তু একটা হার্টেরও সম্পর্ক রয়েছে। এটা কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিসটাকেও কিন্তু অ্যাক্সেলারেট করতে পারে। তাহলে এই ধরনের খাবার থেকেও কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে নিজেকে। তাহলে কি অল্টারনেটিভ? আপনি চেষ্টা করুন যদি পারেন যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে এখন পাওয়া যায় পাস্তার মেন ইনগ্রেডিয়েন্ট, এবং সেটা বাইরে থেকে না খেয়ে আপনার বাড়িতে তৈরি করুন। বাড়িতে এটা যখন তৈরি করছেন, যে তেল আপনি ব্যবহার করছেন ভালো তেল ব্যবহার করুন, এবং তেলের যখন কুকিং হচ্ছে তার আঁচটা যেন কম থাকে। এভাবে আপনি বাড়িতে তৈরি করুন, তাহলে কিন্তু এই যে ভালো একটা খাবার তার স্বাদ নিতেও আপনার কোনো প্রবলেম হবে না, এবং এর যে প্রবলেম, যে অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো আছে সেগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন। তাহলে 3 নাম্বার খাবারে চলে যাওয়া যাক। 3 নাম্বার খাবার আমাদের ফ্রাইডে নাইট ফেভারিট পিৎজা। তো পিৎজা এখন আবার এই পিৎজার কিন্তু অরিজিন ইটালি থেকে ছড়িয়ে এখন গোটা বিশ্বের সমস্ত দেশে পিৎজা পাওয়া যায়। পিৎজার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ক্রাস্ট, যেটা অ্যাগেন ইজ মেড আপ অফ ফ্লাওয়ার, ময়দা থেকে তৈরি হয়। ময়দা আবার সেই একই রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেটা আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যার উদ্রেক করতে পারে। আর 2 নম্বরটা হচ্ছে এর সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে এর টপিং, অর্থাৎ প্রসেসড মিট। প্রসেসড মিট কিন্তু মোটেও একটা ভালো জিনিস নয়। আমি আপনাকে বলতে পারি একটা উদাহরণস্বরূপ, যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি ক্লিনিক্যাল রিসার্চ হয়েছিল, যেখানে দেখা গেছিল যে 50 গ্রাম বা তার অধিক যদি আপনি এই প্রসেসড মিট প্রত্যেক দিন কনজিউম করেন, তাহলে কিন্তু সেটা আপনার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয়, এবং এর ফলস্বরূপ আপনি সাফার করবেন করোনারি আর্টারি ডিজিজ, অ্যাঞ্জাইনা, এবং এক্সট্রিম সিচুয়েশনে হার্ট অ্যাটাকের মতন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তাহলে এই পিৎজা কিন্তু আপনার মোটেও একটা ভালো একটা খাবার আপনার বলতে পারি না আমি, এই জন্য বলতে পারি না, বিশেষ করে যেসব পিৎজা আপনি খাচ্ছেন, পার্টিকুলারলি আপনি বেশ কম দামি পিৎজা কিনে আনলেন, তাতে কিন্তু আরও প্রবলেম। কি প্রবলেম? তাতে থাকে কম দামি চিজ, এবং তার যে বিভিন্ন ওপরে অয়েল বা ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেগুলো আরও ডেঞ্জারাস। আর সবথেকে প্রবলেম হচ্ছে যখন আপনি এই পিৎজা খাচ্ছেন, এর সঙ্গে যে আপনি মেয়োনিজ নিচ্ছেন, অনেক সময় বিভিন্ন রকম সস নিচ্ছেন, সেগুলোও কিন্তু ভালো না। কারণ কি, আমি সবসময় বলি যে এই মেয়োনিজ বা কেচাপ, এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম জিনিস থাকে, পার্টিকুলারলি খুব হাই কন্টেন্ট অফ সুগার থাকে। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে হাই ফ্রুক্টোজ, যে কর্ন সুইট সেটা থাকে, এই কর্ন সিরাপ, সেটাও কিন্তু আপনার একদম খুবই একটা ডেলিটেরিয়াস জিনিস, আপনার শরীরের জন্য মোটেও এটা ভালো প্রোডাক্ট না। সুতরাং আপনি যদি পিৎজার খুব বড় ভক্ত হন, গো ফর থিন ক্রাস্ট পিৎজা। থিন ক্রাস্ট পিৎজা আপনি বাড়িতেও বানাতে পারেন, এবং এর ওপরে যে আপনি টপিংগুলো দেবেন সেগুলো প্রসেসড মিট না দিয়ে ফ্রেশলি প্রিপেয়ার্ড মিট দিয়ে দিন, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। এবং এখনকার দিনে এই যে রিফাইন্ড কার্বোহাইড্রেটের যে ক্রাস্ট, তাছাড়াও আরও অল্টারনেটিভ অনেক পদ্ধতি এসছে, যেমন কলিফ্লাওয়ার দিয়ে বানানো যায়। আপনাকে একটু নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, এবং চেষ্টা করতে হবে যদি পিৎজা একান্তই খেতে হয়, বাড়িতে বানানো পিৎজা খান, থিন ক্রাস্ট পিৎজা খান, এবং তার উপরে প্রসেস মিটটা কখনোই দেবেন না। 2 নম্বর খাবার যেটা কিনা খুব ইম্পর্টেন্ট, আজকালকার দিনে আমি দেখি যে পার্টিকুলারলি বাচ্চারা অলমোস্ট লাইক দে আর সাফারিং ফ্রম ক্রেভিং হচ্ছে তাদের, এই খাবারটা দেখলে তারা নিজেদেরকে আটকে রাখতে পারে না। এটা আর কিছুই না, কম্বিনেশন অফ বার্গার অ্যান্ড ফ্রাইজ। বার্গার অ্যান্ড ফ্রাইজ এই আবার গ্লোবালাইজেশনের যে একটা সাইড এফেক্ট হিসেবে পাড়ায় পাড়ায় এ কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। তাহলে আবার বার্গার যদি প্রথমে আমরা বলি, বার্গারের যে দুটো কম্পোনেন্ট হয়, একটা ভেতরে মিট থাকে আর তার বাইরে একটা ব্রেড থাকে। ব্রেডটা এগেন ইজ প্রিপেয়ার্ড অফ ফ্লাওয়ার, এবং মিটের মধ্যে যে অয়েল দেওয়া হচ্ছে সেটা কিন্তু সমস্ত এই প্রবলেমগুলো সঙ্গে নিয়ে আসে। আর খুব ইম্পর্টেন্টলি এই বার্গারের সঙ্গে আমরা ফ্রাই খাই, পার্টিকুলারলি ফ্রেঞ্চ ফ্রাই জিনিসটা কি? এ তো আর কিছুই না, এ তো আলু, পটাটো।
সেটাকে 400 ডিগ্রিতে ছাঁকা তেলে খুব ঝুরঝুরে করে ভেজে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে প্রথম কথা, আলু ইজ এ ভেরি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেট, যেটা কিনা রিফাইন্ড কার্বোহাইড্রেটের প্রায় মতনই। এবং এই 400 ডিগ্রিতে যখন আপনাকে এটা ভাজা হচ্ছে, তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। খেতে এত সুস্বাদু হয় এবং এর সঙ্গে ওই মেয়োনিজ এবং কেচাপ লাগিয়ে আমরা যখন খেতে বসি তো কতটা খাচ্ছি আমরা অনেক সময় নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু এটা কিন্তু আপনার একেবারেই একটা খুব বাজে কম্বিনেশন। শুধু তাই নয়, এই যে বার্গারের মিটটা যে তৈরি করা হচ্ছে সেখানে অনেক সময় কিন্তু রিইউজড কুকিং অয়েল ইউজ করা হয়। রিইউজড কুকিং অয়েল কিন্তু সাংঘাতিক একটা বাজে জিনিস, কারণ এর মধ্যে থাকে বিভিন্ন রকম ট্রান্স ফ্যাট এবং বিভিন্ন রকম কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল। যখনই আপনি একটা তেলকে বারে বারে ভাজবেন বা রিইউজ করবেন, তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল তৈরি হয়। কি সেগুলো? যেগুলো থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা পার্টিকুলারলি কম দামি বার্গার, একটু স্ট্রিট ফুড টাইপের জায়গা থেকে নিলে চান্সটা অনেক বেশি থাকে, কিন্তু সাংঘাতিক একটা বাজে খাবার, আপনাকে অ্যাভয়েড করতেই হবে। এটা কিন্তু কোনো যুক্তি হতে পারে না কনজিউম করার। তাহলে কি করবেন? এর অল্টারনেটিভ কি? আপনি যদি একজন বার্গার লাভার হন বা এই ফ্রেঞ্চ ফ্রাইজের বিভৎস ভালো বড় ভক্ত হন, কি করবেন? খুব সিম্পল আমি দেব সলিউশন, যে ফ্রেঞ্চ ফ্রাইটা আপনি অ্যাভয়েড করুন। তার জায়গায় ওভেন বেকড সুইট পটাটো, যেটা কিনা আমরা বলি মিষ্টি আলু, সেটা আপনি করতে পারবেন। এবং তেলে না ভেজে ওভেনে বেকড করা খেতে কিন্তু যথেষ্ট সুস্বাদু এবং অল দ্য নেগেটিভ সাইডস অফ ফ্রেঞ্চ ফ্রাই এতে নেই। আর বার্গারটা তৈরি করতে গেলে অবশ্যই বাড়িতে বানাবেন এবং প্রচুর প্রচুর ভেজিটেবলের মধ্যে দিন, ফ্রেশ ভেজিটেবল, যেটা কিনা একটু বেশি মাত্রায় দিন, তাহলে কিন্তু সেটাতে অত প্রবলেম হওয়ার কথা নয়। তো এরপর আসা যাক 5 নম্বর খাবার, যার সঙ্গে হার্ট অ্যাটাকের একটা চূড়ান্ত স্ট্রং রিলেশন রয়েছে। এবং এখানে কিন্তু এসে আপনি বাকিগুলো হয়তো ভাবছেন ছেড়ে দেবেন, এই 5 নম্বর খাবারটা ছাড়তে কিন্তু অনেকেরই বুকে বেশ হাতুড়ি পেটানোর মতন অবস্থা হবে। তো কি নিয়ে বলছি? এটা আর কিছু না, এটা হচ্ছে আমি বলতে চাইছি যে আমরা ডেজার্ট হিসাবে যে মিষ্টিগুলো খাই, কি থাকে এই মিষ্টিগুলোতে? এতে থাকে অ্যাডেড সুগার। যে কোনো রকম অ্যাডেড সুগার দেওয়া খাবার, সেটা আপনার আইসক্রিমই হোক, কুকিজই হোক, বা আমাদের খুব ফেভারিট মিষ্টি হোক, এইগুলো কিন্তু হার্টের জন্য খুব খুব খারাপ। কেন বলছি? আমার কথা না, 2014 সালে জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিতে একটা মেডিকেল স্টাডি পাবলিশড হয়েছিল, যেখানে দেখা হয়েছিল যেসব মানুষরা তাদের টোটাল ক্যালোরির 17 to 21% এরকম এক্সট্রা অ্যাডেড সুগার দেওয়া খাবার থেকে নেন, কম্পেয়ার টু আরেকটা গ্রুপ যারা এটা লেস দ্যান 8% নেন, তাদেরকে প্রায় 15 বছর ধরে স্টাডি করে দেখা হয়েছিল যারা এক্সট্রা অ্যাডেড সুগার দেওয়া খাবার খাচ্ছেন তাদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা এবং কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ কার্ডিওভাস্কুলার মর্টালিটি প্রায় 38% বেশি। চমকে যাওয়ার মতন ব্যাপার। বাঙালিদের কথা বললেই আমাদের প্রথম আসে মিষ্টির কথা, আমাদের পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান, এবং খাবার শেষে আমার পরিচিত বেশিরভাগ লোকজনই একটু মিষ্টি মুখ না করে কিন্তু কেউ উঠতে চায় না। অথচ দেখুন, এই যে মিষ্টি অ্যাডেড সুগার, প্রবলেম কি? এটা কিন্তু নট অনলি এটা এই যে আমি বললাম যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স বা রিফাইন্ড কার্বোহাইড্রেট, তার থেকেও অনেক অনেক বেশি ক্ষতিকারক। নট অনলি তার সমস্ত সাইড এফেক্ট, যে ব্যাড এফেক্টগুলো রয়েছে, তার বাইরেও এগুলো কিন্তু ডিরেক্টলি হার্টের সমস্যা করে। এবং এই রিফাইন্ড যে অ্যাডেড সুগার দেওয়া খাবার আপনি যখনই খাবেন, তখনই কিন্তু আপনার শরীরে অনেক ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে ডিরেক্টলি এটা আপনার শরীরে প্রদাহ তৈরি করবে, ইনফ্লামেশন করবে, আপনি বিহেভ করবেন অ্যাজ ইফ ইউ আর আ ডায়াবেটিক ইন্ডিভিজুয়াল, আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস অ্যাক্টিভেটেড হয়ে যাবে, অ্যাক্সেলারেটেড হয়ে যাবে। এবং এটাও দেখা গেছে যারা এই ধরনের খাবার খুব বেশি খায়, যারা অ্যালকোহল কনজিউম করে, তাদেরই মতন তাদের কিন্তু লিভারের মধ্যে ফ্যাট জমতে থাকে। আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটা কিনা সুগারের জাস্ট প্রিকারসার। এরাই ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিসে ভুগবে বা মেটাবলিক সিনড্রোমে ভুগবে। এবং সেটা যদি নাও হয়, তাহলেও দেখা গেছে যে লং টার্মে আমরা যখন এরকম প্রায়
এক্সট্রা অ্যাডেড সুগারওয়ালা খাবার খাচ্ছি তার ফল হিসাবে আপনার শরীরে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। যেটা বললাম যে ইনফ্লামেশন একটা অ্যাক্টিভেট করে আপনার শরীরে, এবং এখনকার কারেন্ট রিসার্চ বলছে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন কিন্তু এই ইনফ্লামেশনের সঙ্গে খুব ক্লোজলি রিলেটেড। আপনার শরীরে যদি একটা ক্রনিক ইনফ্লামেটরি স্টেট তৈরি হয়, আপনার ব্লাড প্রেশার লং টার্মে বেড়ে যাবে। সুতরাং আপনারা মিষ্টি বেশি খেলে যে খালি সুগার হবে তাই না, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক অনেক বেশি। তো কি করবেন? প্লিজ অ্যাভয়েড দেম। এটা মোটেও একটা ভালো খাবার নয়। যদি খেতেই হয় আপনি ফ্রুটস খান, আপনি বিভিন্ন রকম ফল খান। মিষ্টি ফল খেলেও প্রবলেম নেই। কেন বলছি? মিষ্টি ফল খেতে যতই মিষ্টি হোক না কেন, তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, ভিটামিন এবং মিনারেল। তাছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা এই ইল এফেক্টগুলোকে কাউন্টারঅ্যাক্ট করে দেয়। সুতরাং খাবার শেষে যদি সত্যি সত্যি মিষ্টি মুখ করতে হয়, আপনি ফল খান, আপনি একটা প্লেট ভর্তি করে ফল খান, সেটা আপনার কোনো ক্ষতি করবে না। কিন্তু প্লিজ মিষ্টি খাবেন না, এবং এই যে হাই এক্সট্রা অ্যাডেড সুগারওয়ালা অন্য কোনো খাবার খেতে কিন্তু নিজেকে আটকে রাখুন। তাহলে এই যে 5টা খাবার আমাদের দৈনন্দিন জীবনে প্রায় এখন সবার জীবনে চলে এসেছে, এবং এগুলো আমরা কিন্তু জেনে অজান্তে প্রত্যেক দিন কনজিউম করে যাচ্ছি। অথচ এত স্ট্রং ক্লিনিক্যাল রিসার্চ কোরিলেট করে দেখিয়ে দিয়েছে যে এগুলো থেকে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে। তাহলে আমরা জানি হার্টের রোগ বেসিক্যালি একটা লাইফস্টাইল ডিজিজ। আপনার লাইফস্টাইল মডিফিকেশন করলে কিন্তু আপনি কাউন্টারঅ্যাক্ট করতে পারবেন। সো প্লিজ ট্রাই টু অ্যাভয়েড। তো এই আজকের প্রতিবেদন ছিল। যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।